ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বিদ্যালয় থেকে নভেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে বলে রাখি যে তোমাদের এইবারের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ফুল মার্কস বা পূর্ণ মান কিন্তু 50, ঠিক আছে? অর্থাৎ এইবারেরটা আগের বারের তুলনায় বা আগের যতগুলো অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেগুলোর তুলনায় কিন্তু এবার পূর্ণমান একটু বেশি। চলো আমরা দেখে নিই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো প্রথমে দেখব, তারপর তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলা। ক স্তম্ভে রয়েছে ইয়ং ইতালি, সেফটি ল্যাম্প, ইউটোপীয় সমাজতন্ত্র, রক্ত ও লোহনীতি। খ স্তম্ভে রয়েছে সাসিমো, জোসেফ ম্যাথসিনি, বিসমার্ক, হামফ্রে ডেভি। দুয়ে দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 2-1, ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে। 2-2, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসাবে পরিচিতি পায়। 2-3, হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। 2-4, এড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে। এবার 3-এ চলে আসি। 3 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3-1, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, দেখো, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, নেপোলিয়ন। অর্থাৎ যে শূন্যস্থানগুলো রয়েছে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 3-2, কাদিত নামক গ্রন্থটি রচনা করেন রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, দিদেরো। পরে আমি উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 3-3, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে মন্তব্য করেছেন নেপোলিয়ন, রোবোস্পিয়ার, মিরাবো, অ্যাডাম স্মিথ। 3-4, 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল। কোথায়? রাশিয়াতে, ফ্রান্সে, প্রাশিয়াতে না অস্ট্রিয়াতে। এবার 4 নম্বরের প্রশ্ন দেখো, 2টি বা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 4-1, কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন? 4-2, লিজিয়ন অফ অনার কি? 4-3, অর্ডার্স ইন কাউন্সিল কি? 4-4, রিসার্জিমেন্টো কি? 4-5, ঘেটো কাকে বলা হতো? 5-এর প্রশ্ন দেখো, 5-1, কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন? 5-2, টিকা লেখো, কোড নেপোলিয়ন। 5-3, হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল? 5-4, এমস টেলিগ্রাম কি? 6 নম্বরের একটি প্রশ্ন রয়েছে যার পূর্ণ মান রয়েছে 8। 7 বা 8টি বাক্যে উত্তর দাও। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে? অর্থাৎ 1-এ 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটার মান 1 নম্বর। তারপরেরটাও 4টি রয়েছে, প্রত্যেকটির মান 1 নম্বর। তারপরে 3-এর রয়েছে 4টা শূন্যস্থান, প্রত্যেকটির মান 1 করে। 4-এর রয়েছে 5টি 2 নম্বরের প্রশ্ন, 5-2 = 10। 5 নম্বরে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটির মান 5, 4-5 = 20। 6-এ রয়েছে একটি মাত্র প্রশ্ন যার মান হচ্ছে 8। চলো প্রথমে আমরা এখন 1-এর উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর দেখো, ইয়ং ইতালি হবে হচ্ছে খ নাম্বার জোসেফ ম্যাথসিনি। 1-2, সেফটি ল্যাম্প ঘ নাম্বার হামফ্রে ডেভি। 1-3, ইউটোপীয় সমাজতন্ত্র কি হবে? ক নাম্বার সাসিমো। 1-4, রক্ত ও লোহনীতি, উত্তর গ নাম্বার বিসমার্ক। ঠিক আছে? 1-এর গেল। এখন আমরা দেখে নিব 2-এর যে উত্তরগুলো রয়েছে সে 2-এর। তোমরা এর আগে হয়তো দেখে নিয়েছো যে সত্য বা মিথ্যা নির্ণয় করো। আমি প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু লিখে রেখেছি যে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে, সত্য। 2-2, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি পায়, সত্য। 2-3, হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, মিথ্যা। 2-4, এড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে, সত্য।
এবার 3-এর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। শূন্যস্থান রয়েছে, 4টা অপশন রয়েছে, সেখান থেকে নিয়ে 4টার মধ্যে যেটা উত্তর হবে সেই উত্তরটা নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, উত্তর হবে ষোড়শ লুই। 3-এর 2, কাদিত নামক গ্রন্থটি রচনা করেছিলেন ভলতেয়ার। 3-এর 3, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলে অভিহিত করেছেন বা মন্তব্য করেছিলেন অ্যাডাম স্মিথ। 3-এর 4, 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথার উচ্ছেদ হয়েছিল কোথায়? রাশিয়াতে। এবার দেখো 4-এর যে 2 নম্বরের প্রশ্ন রয়েছে 4টা, প্রথম যে প্রশ্নটি, কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন? তা আমরা দেখে নিব যে ইন্টেন্ডেন্ট কারা। 4-এর 1, দেখো ফরাসি বিপ্লবের আগে এক শ্রেণীর কর্মচারী ফ্রান্সের প্রদেশগুলির প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্ম পরিচালনার দায়িত্ব পালন করত। এই কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। এরা ছিল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। 4-এর 2 নম্বর প্রশ্ন, লিজিয়ন অফ অনার কি? উত্তর, ফরাসি সম্রাট নেপোলিয়ন রাজকর্মচারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে দক্ষ কর্মচারীদের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মান লিজিয়ন অফ অনার নামে খ্যাত। ঠিক আছে। এবার দেখো 4-এর 3, অর্ডার্স ইন কাউন্সিল কি? উত্তর, ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন ডিক্রির দ্বারা ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করলে ইংল্যান্ড 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে পাল্টা অবরোধ ঘোষণা করেন, যা অর্ডার্স ইন কাউন্সিল নামে পরিচিত। 4-এর 4, রিসর্জিমেন্টো কি? উত্তর, ইতালি ঐক্যবদ্ধ হওয়ার আগে ইতালীয়দের মনে জাতীয় চেতনার সঞ্চার ঘটে। তারা ইতালিতে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন, যা রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ নামে পরিচিত। 4-এর 5, ঘেটো কাকে বলা হতো? উত্তর, ঘেটো হলো শহরের কোনো নির্দিষ্ট অঞ্চল যেখানে সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে। ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করতে ঘেটো শব্দটি ব্যবহার করা হয়। পরে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট অঞ্চলকে ঘেটো নামে চিহ্নিত করা হয়। এবার দেখো যে 5-এর যে 7 বা 8টি বাক্য উত্তর দাও। প্রথম যে প্রশ্নটি রয়েছে, কাকে মুক্তিদাতা জার বলা হয় কেন? দেখো এই প্রশ্নটির মান রয়েছে এখানে 5 নম্বর, কিন্তু এটা এক্সাক্ট যদি উত্তর দিতে হয় তাহলে কিন্তু সেটা খুব বেশি বড় হবে না। ঠিক আছে, যে কাকে মুক্তিদাতা জার বলা হয় কেন, এটি 2 নম্বরের প্রশ্ন হলে ঠিক হতো, কিন্তু যেহেতু এখানে 5 নম্বর রয়েছে তাই কাকে মুক্তিদাতা জার বলা হয় কেন এর উত্তর দেওয়ার পরেও কিন্তু আমরা এই উত্তরটি এখানে যে ঘোষণাপত্রের দ্বারা জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্ত করেছিলেন এবং তার ফলাফল কী ছিল এই সমস্ত কিছু কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে, তা আমরা এখন দেখে নিব কাকে মুক্তিদাতা জার বলা হয়। দেখো 1861 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি জার দ্বিতীয় আলেকজান্ডার এক ঘোষণার দ্বারা রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন, তাই তাকে কিন্তু মুক্তিদাতার জার বলা হয়। ঠিক আছে, এরপরে আমরা চলে আসব যে মুক্তির যে ঘোষণাপত্র। দেখো 1857 খ্রিস্টাব্দে একবার ভূমিদাস প্রথার উচ্ছেদের চেষ্টা হয়, কিন্তু জমিদারদের বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি। অবশেষে 1861 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি ইমানসিপেশন এডিক্ট বা মুক্তির ঘোষণাপত্র জারি হয়। এই নির্দেশনামায় 300টি পাতায় 22টি ধারা ছিল। এতে বলা হয়,
ভূমিদাসদের ওপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না। মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে এবং তাদের ওপর জমিদারদের কোনো অধিকার থাকবে না। ভূমিদাসদের জমিগুলি পরিচালনার ভার থাকবে মীর নামক গ্রাম্য সমিতির ওপর। 4, জমিদারদের ক্ষতিপূরণ সরকার মিটিয়ে দেবে, কিন্তু কৃষকদের সেই অর্থ দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে শোধ করতে হবে। মীরগুলি কর আদায়, কর জমা দেওয়া, সেনা সংগ্রহ ইত্যাদি কাজ করবে। এরপর ফলাফলে চলে আসবো। দেখো, সুফল: রাশিয়ার ইতিহাসে কলঙ্কময় অধ্যায়ের অবসান ঘটে এবং প্রগতিশীল সংস্কারের পথ উন্মুক্ত হয়। রাশিয়ার বাণিজ্য, কৃষির উৎপাদন এবং জমির মূল্যবৃদ্ধি ঘটে। রাশিয়ার শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়। এবং কুফল দেখে নিব। মুক্ত ভূমিদাসদের দেয় অর্থ অনেক বেশি ছিল। মুক্ত ভূমিদাসদের ওপর চড়া হারে কর বসানো হয়। অনুর্বর ও খারাপ জমিগুলো ভূমিদাসদের ভাগে পড়ে। প্রয়োজনের তুলনায় ভূমিদাসদের জমির পরিমাণ ছিল অল্প। ভূমিদাসদের ওপর মীরের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ভূমিদাসদের ক্ষোভের কোনো অবসান হয়নি। ঠিক আছে, এটা গেল 5-এর 1 নম্বর যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর, যে কাকে মুক্তিদাতার জার বলা হয় এবং কেন। এরপরে আমরা পড়ব হচ্ছে যে কোড নেপোলিয়ন। দেখো, কোড নেপোলিয়ন অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট নেপোলিয়ন বোনাপার্টের সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়নের প্রবর্তন। ঠিক আছে, দেখো, কোড নেপোলিয়ন আইনসমূহ রচনা। নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের সংহিতা নামে পরিচিত। 2 নম্বর, আইনসমূহের শ্রেণীবিভাগ। কোড নেপোলিয়নে মোট 2287টি আইন ছিল। এর আইনগুলি মূলত 3 ভাগে বিভক্ত ছিল, যথা দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন। বৈশিষ্ট্য: কোড নেপোলিয়নের দ্বারা 1, আইনের চোখে দেশের সকল নাগরিকদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়। সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়। যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। 6 নম্বর, ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয়। এবং 7, অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদণ্ড প্রভৃতির ব্যবস্থাও করা হয়। এই কোড নেপোলিয়নের কিন্তু কিছু ত্রুটিও ছিল, তা আমরা এখন ত্রুটিগুলো দেখে নেব। ত্রুটি: কোড নেপোলিয়নের বিভিন্ন ত্রুটি ছিল, যেমন এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস পায়। 2, স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। 3, পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয় এবং শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। এই গেল কোড নেপোলিয়নের উত্তর। এরপরে যেটা আমরা দেখে নিব, যে হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল। যে জার্মানিতে হিটলার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে যে হিটলারের আবির্ভাব ঘটে, সেই আবির্ভাবের পশ্চাতে যে কারণগুলো ছিল, সে কারণগুলো কিন্তু আমরা এখন দেখে নিব। তো দেখো, প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর যুদ্ধ বিধ্বস্ত জার্মানিতে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট প্রভৃতি তীব্র আকার ধারণ করে। হিটলারের নেতৃত্বে নাৎসি দলের ক্ষমতা দখল। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সংকটজনক পরিস্থিতিকে কাজে লাগিয়ে হিটলারের নেতৃত্বে নাৎসি দল 1933 খ্রিস্টাব্দে জার্মানির শাসন ক্ষমতা দখল করে। প্রথম কারণ, ভার্সাই সন্ধির ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি জার্মানির ওপর অন্যায় ও বৈষম্যমূলক ভার্সাই সন্ধি চাপিয়ে দিলে জার্মানবাসী ক্ষুব্ধ হয়। 2 নম্বর, সমাজতন্ত্রবাদের প্রসার। যুদ্ধ পরবর্তী জার্মানিতে সমাজতন্ত্রবাদের যথেষ্ট প্রসার ঘটে। সমাজতন্ত্রের অগ্রগতি রোধ করার উদ্দেশ্যে শিল্পপতি ও মালিক শ্রেণী নাৎসিদের সাহায্য শুরু করে। 3 নম্বর, অর্থনৈতিক সংকট। যুদ্ধ পরবর্তী জার্মানিতে প্রবল অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি জটিল আকার ধারণ করে। এই অবস্থায় হিটলার জার্মানবাসীকে
সুদিনের স্বপ্ন দেখিয়ে প্রচার চালান। 4 নম্বর, ইহুদি বিদ্বেষ। জার্মানির সংখ্যালঘু ইহুদিরা ছিল ধনী, উচ্চশিক্ষিত ও উচ্চ পদে চাকরি করার। জার্মানির সাধারণ মানুষ ইহুদিদের হিংসা করত। এই সুযোগে হিটলার ইহুদিদের বিরুদ্ধে প্রচার চালিয়ে দেশবাসীর মনে জয় করেন। 5 নম্বর, ভার্সাই সন্ধির পরবর্তীকালে জার্মানিতে প্রবল রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 1919 থেকে 1933 খ্রিস্টাব্দের মধ্যে সে দেশে 21টি মন্ত্রিসভা ক্ষমতা দখল করে। হিটলারের ব্যক্তিত্ব। 6 নম্বর, হিটলারের চমকপ্রদ ব্যক্তিত্ব, অসাধারণ কর্মদক্ষতা ও সাংগঠনিক শক্তি, আবেগপ্রবণ বক্তৃতা নাৎসি দলের ক্ষমতা দখলে সহায়তা করে। এই গেল যে তোমাদের যে প্রশ্নটি এখানে রয়েছে যে হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল, সে উত্তরটি আমি আলোচনা করলাম। এর পরের যে আলোচনা রয়েছে সেটা হচ্ছে এমস টেলিগ্রাম। তার আগেই বলে নিই যে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু রেড বাটন ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো এখন আমরা দেখে নিই এমস টেলিগ্রামের উত্তরটি। এমস টেলিগ্রাম। তো দেখো, প্রাশিয়ার প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ক জার্মানির ডেনমার্ক ও অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের মাধ্যমে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় অনেকটাই সফল হন। এমস টেলিগ্রাম। প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে উস্কানি দেওয়ার উদ্দেশ্যে এমস টেলিগ্রাম প্রকাশ করেন। 1 নম্বর, স্পেনের সিংহাসনে আধিপত্য। ফ্রান্সের পূর্ব সীমান্তে ধারাবাহিকভাবে জার্মানির উত্থানের ফলে ফ্রান্সের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই পরিস্থিতিতে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক ফ্রান্সের পশ্চিম সীমান্তে অবস্থিত স্পেনের সিংহাসনে প্রাশীয় রাজবংশের লিওপোল্ডকে বসানোর ব্যবস্থা করেন। ফলে ফ্রান্স পূর্বে জার্মানি ও পশ্চিমে স্পেনের দ্বারা বেষ্টিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে ফ্রান্সের জনমত উত্তেজিত হয়ে ওঠে। 2 নম্বর, বেনেদিত্তির সাক্ষাৎকার। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম পর্বতাবাসে থাকাকালে ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদেত্তি তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি করেন যে ভবিষ্যতে স্পেনের সিংহাসনে প্রাশিয়ার রাজবংশের কেউ বসবে না। এই মর্মে রাজাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। 3 নম্বর, টেলিগ্রাম প্রকাশ। রাজা প্রথম উইলিয়াম বেনেদেত্তির সঙ্গে তার সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামের কয়েকটি শব্দ বাদ দিয়ে এটি সংবাদপত্রে এমনভাবে প্রকাশ করেন যে এতে ফরাসিদের মনে হয় প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূত বেনেদেত্তিকে অপমান করেছেন। অন্যদিকে জার্মানবাসীর ধারণা হয় বেনেদেত্তি প্রাশিয়ার রাজা উইলিয়ামকে অপমান করেছেন। বিসমার্ক কর্তৃক প্রকাশিত এই টেলিগ্রামটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। চলো এর পরের যে প্রশ্নটি রয়েছে, শেষ প্রশ্ন 8 নম্বরে, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো। সে উত্তরটি নিয়ে আলোচনা করব। দেখো, জার্মানির প্রথম পর্বের ঐক্য আন্দোলন ব্যর্থ হওয়ার পর জার্মানির ঐক্য নিয়ে হতাশা ও জটিলতা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে 1822 খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে বসেন সুদক্ষ কূটনীতিবিদ অটো ফন বিসমার্ক। জার্মানির ঐক্য প্রতিষ্ঠা বিসমার্কের অবদান। বিসমার্ক ছিলেন ঐক্যবদ্ধ জার্মানির প্রাণপুরুষ। জার্মানির ঐক্য স্থাপনে তার অসামান্য অবদান ছিল। বিসমার্ক প্রাশিয়ার প্রতিনিধি সভার মতামত অগ্রাহ্য করে এক শক্তিশালী সেনাদল গড়ে তোলেন এবং মূলত 3টি সফল যুদ্ধের দ্বারা 1864 থেকে 1871 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। 1 নম্বর, ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ 1 নম্বরে রয়েছে। ডেনমার্কের রাজা লন্ডন চুক্তি লঙ্ঘন করে 1863 খ্রিস্টাব্দে স্লেজুইক ও হলস্টাইন নামে প্রদেশ দুটি সরাসরি দখল করে নেন। ফলে বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 2 নম্বর, গ্যাস্টিনের চুক্তি।
যুদ্ধে পরাজিত হয়ে ডেনমার্ক গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষরে বাধ্য হন। চুক্তিতে স্থির হয় যে প্রাশিয়া স্লেজুইক এবং অস্ট্রিয়া হলস্টিন বা হলস্টাইন লাভ করবে। ভবিষ্যতে অস্ট্রিয়া ও প্রাশিয়া যৌথভাবে স্লেজুইক ও হলস্টাইন সমস্যার সমাধান করবে। অস্ট্রিয়া ডাচি দুটির সমস্যা জার্মান বুন্ডে উত্থাপন করবে না। অধ্যাপক এজেপি টেলর এর মতে বিসমার্ক গ্যাস্টিনের চুক্তির শর্তাবলী এমনভাবে স্থির করেন যাতে কিছুদিনের মধ্যেই অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার বিরোধ বাধে। 2 নম্বর, এখন অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ। প্রথম যুদ্ধ ডেনমার্কের সাথে, দ্বিতীয় যুদ্ধ অস্ট্রিয়ার সাথে। দেখো, স্যাডোয়ার যুদ্ধ। ইতিমধ্যে অস্ট্রিয়ার জনপ্রিয়তা কমে গেলে অস্ট্রিয়া জার্মান বুন্ডের সভায় স্লেজুইগ হলস্টাইন প্রদেশ দুটি ডিউক অফ অগাস্টেনবার্গকে দেওয়ার প্রস্তাব দেন। ফলে গ্যাস্টিনের চুক্তি ভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। অস্ট্রিয়া স্যাডোয়ার যুদ্ধে প্রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় 1866 খ্রিস্টাব্দে। 2 নম্বর, প্রাগের সন্ধি। প্রাশিয়ার কাছে পরাজিত অস্ট্রিয়া প্রাগের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা অস্ট্রিয়া জার্মানির নেতৃত্ব ত্যাগ করে। 2 নম্বর দেখো, মেইন নদীর উত্তরের জার্মান রাজ্যগুলি প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয় এবং 3 নম্বর, যুদ্ধের সময় যে বড় জার্মান রাজ্যগুলি অস্ট্রিয়ার পক্ষ নিয়েছিল সেই রাজ্যগুলো বিসমার্ক দখল করে। শেষ যুদ্ধ, যে যুদ্ধের দ্বারা বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল, সেটা হচ্ছে সেডানের যুদ্ধ, ফ্রান্সের বিরুদ্ধে হয়েছিল। দেখো, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ, সেডানের যুদ্ধ। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে তাদের মধ্যে 1870 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয়। সেডানের যুদ্ধে 1870 ফ্রান্স চূড়ান্তভাবে পরাজিত হয়। 2 নম্বর, এই যুদ্ধের পর ফ্রাঙ্কফুর্টের সন্ধি হয়। পরাজিত ফ্রান্স প্রাশিয়ার সঙ্গে ফ্রাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা 1 নম্বর, ফ্রান্স আলসাস ও লোরেইন প্রদেশ দুটি জার্মানিকে ছেড়ে দেয় বা ছাড়তে বাধ্য হয়। ফ্রান্স $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে রাজি হয়। 3 নম্বর, দক্ষিণ ও উত্তর জার্মানি সংযুক্ত হলে ফ্রান্স তা মেনে নেয়। মূল্যায়ন। এই 3টি যুদ্ধের দ্বারা বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হন। ঐক্যবদ্ধ জার্মানিতে বিসমার্ক একটি সংবিধান চালু করেন। নবগঠিত জার্মান রাষ্ট্রটি পরবর্তী কয়েক দশকের মধ্যেই ইউরোপ তথা বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের আবারও বলছি, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে আর রেড বাটন ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।